আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো তোমরা যারা কম্পিউটার ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনা করতেছো, তোমাদের একটা দাঁতের ব্যথা বলা যেতে পারে বা মাথা ব্যথা বলা যেতে পারে যে সাবজেক্টে, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। নামটাই যেহেতু বিশাল, এর পড়াশোনাগুলো একটু বিশাল হবে স্বাভাবিক। তবে এটাই কিন্তু আবার তোমাদের সুখবরেরও বিষয়, কারণ এই এক্সামটা দিলে তোমাদের পরীক্ষা শেষ এবং সপ্তমে এরকম টাইপের হার্ড সাবজেক্ট নাই। তার মানে তোমরা বাঁচে গেলা, ষষ্ঠ পাশ করলাম মানে শেষ, বিদায়, বাঁচে গেছো। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে লাস্টের যে 6টা অধ্যায় আছে, এখানে বেশ কয়েকটা চিত্র আছে, প্রায় 5-6টার মতো চিত্র আছে। সেই চিত্রগুলো আমি একটু সলভ করার ইজিভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, বিষয়গুলো বোঝানোর তোমাদেরকে চেষ্টা করবো। ঠিক আছে, এই জন্য আর কি ক্লাসে নিচ্ছি। তো চলো শুরু করি। ঠিক আছে, তো এটা হলো 6তম অধ্যায় আমাদের। এখানে এটা অ্যাসেম্বলি ভাষা নিয়ে। এখানে কিছু আমি প্রশ্ন রাখছি, এবারে ভাইবো না যে এগুলো অতি সংক্ষিপ্ত আসবে বা এগুলো হচ্ছে সাজেশন। এই প্রশ্নগুলো তোমাকে জানতে হবে ওই চিত্রটা বোঝার জন্য বা ওই অধ্যায়টা ভালো করে অ্যাবজর্ব করার জন্য। ঠিক আছে, এখানে প্রথমে আছে অ্যাসেম্বলি ভাষা কি। অ্যাসেম্বলি ভাষা তোমরা অলরেডি পাইথনেই শিখছো। এটা একটা নিউমেরিক কোড দ্বারা হচ্ছে লেখা হয়, যেমন এড, মব, সাব, এরকম বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়, ওগুলোকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা, তাই না? আর আরেকটা পর আছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারটা হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম। এটা তো অলরেডি পড়ছিলে তোমরা। অনুবাদক প্রোগ্রাম কি করে? অ্যাসেম্বলি ভাষা তার বোঝে না, কম্পিউটার বোঝে না। তো কম্পিউটারকে বোধগম্য করার জন্য একটা ভাষা তৈরি করে, একটা কনভার্টার হিসেবে কাজ করে। এটা হচ্ছে অ্যাসেম্বলার। তারপর হচ্ছে লিঙ্কার, কে বলতো? অবজেক্ট ফাইল। তো এই অ্যাসেম্বলার যে ফাইলটা তৈরি করে ওটাই মূলত হচ্ছে অবজেক্ট ফাইল। কি ফাইল? অবজেক্ট ফাইল। ঠিক আছে, তারপরে দেখো এরপরে প্রশ্ন হচ্ছে লিঙ্কার কাকে বলে, উদাহরণ সহ লেখো। এখানে যা যা আছে তোমরা এটা পরে দেখো, আমি পিডিএফটা দিয়ে দেবো, বাট আমি একটু বলি। লিঙ্কার হচ্ছে, দেখো, অনেকগুলো অবজেক্ট ফাইলকে একসময় একসাথে করার প্রয়োজন পড়ে বা একসাথে লিঙ্ক করার প্রয়োজন পড়ে, অনেকগুলো অবজেক্ট ফাইলকে। সেই সময় যে ইয়েটা ব্যবহার হয় সেটা হচ্ছে এই আমাদের লিঙ্কার। ওকে, অনেকগুলো অবজেক্ট ফাইলকে একসাথে করার জন্য যেটা ব্যবহার হয় ওটা হচ্ছে লিঙ্কার। ঠিক আছে, তারপরে কি আছে? আইডি কি? আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইকুইপমেন্ট বা এনভায়রনমেন্ট। এইটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেই থাকে, যেখানে আমরা প্রোগ্রাম রচনা করি, লিখি, টাইপ করি, ওইটাকে বলে আইডিই। ভিএস কোড ওইটাও একটা আইডি। পাইথনের কিন্তু ডিফল্ট আছে। তারপরে তোমার ওই মনে করো যে আরো অনেক জেড ব্রেঞ্চ, অ্যাটম, তারপরে কি বলে আর একটা জানি কি, পাইথনের পাইচার্ম, তারপরে সাবলাইম, ব্রাকেটস, এগুলো অনেক টাইপের কি আছে, কোড এডিটর আছে, ওগুলোকে বলা হচ্ছে আইডিই। ঠিক আছে, কি বলা হচ্ছে? আইডিই, টেক্সট এডিটর। তারপরে কি আছে দেখো, অ্যাসেম্বলি ডিরেক্টিভ কাকে বলে? ডিরেক্টিভ, এই পড়াটা একটি ইম্পর্টেন্ট, এটা পড়বা। প্রোগ্রামের লিস্ট ফাইল কি, এইটা একটা ইম্পর্টেন্ট পড়া। এই লিস্ট ফাইল কি, এটা একটা ইম্পর্টেন্ট পড়া, কারণ ইরো ডিবাগ এই জিনিসগুলো এইখানেই জমা থাকে। দেখো, অ্যাসেম্বলি প্রোগ্রামের লিস্ট ফাইলকে প্রোগ্রামারগণ নির্দেশনার সিনট্যাক্স ইরোর ডিবাগিং করার জন্য ব্যবহার করে। সিনট্যাক্স এবং ডিবাগিং করার জন্য যেটা ব্যবহার করে সেটাই হচ্ছে মূলত লিস্ট ফাইল। ওকে, তারপর দেখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ফিল, অপকোড এবং অপারেন্ট এবং কমেন্টস। অপকোড কোনগুলা? এই যে যেমন ধরো অ্যাট আছে, অ্যাট এটা একটা অপকোড। কি বলতো? অ্যাট এটাকে একটা অপকোড বলা হয়। এটা দেখাই জানা, আর অপকোড কি বলবো সাদা নিতে হবে। অপকোডকে অপারেশন কোডও বলা হয়, আবার এগুলোকে নিউমোনিক কোড বলা হয়। ঠিক আছে, এরপরে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন কি? ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশনা। আমরা কম্পিউটারের জন্য নির্দেশনাগুলো লিখি, ওগুলাকে বলা হয় ইনস্ট্রাকশন। ঠিক আছে, ওই যে অপকোড কি যেটা বললাম। অপারেন্ট কি? অপারেন্ট এটা তোমরা সবাই বুঝছো আগের থেকে। এই যে যেমন এ এবং বি, এই প্লাসটা একটা অপারেটর। এ কাজ করায় কাদের দিয়ে? এবং বি কে। যারা কাজ করে তারা হচ্ছে অপারেন্ট, আর যে কাজ করে সে হচ্ছে অপারেটর। ঠিক আছে, যেটা তো বুঝছো। তারপরে যে এখানে একটা প্রশ্ন আছে, দেখো, এট ডাব্লিউএফ এর অর্থ কি? এট ডাব্লিউএফ এর অর্থ কি? দুইটা প্রশ্ন দিছে। সাব ডাব্লিউএফ এর অর্থ কি? দেখো, ডাব্লিউএফ নির্দেশ করে যে ডাব্লিউ এর সাথে এফ যোগ করা বুঝায়। এট এই নিউমেরিক কোড বা এই সাংকেতিক কি মিনিং কি? এট মানে যোগ করা। এট ডাব্লিউএফ হচ্ছে ডাব্লিউ এবং এফ কে যোগ করবে। কি করবে? যোগ করবে। আর সাব কি? বিয়োগ করবে। সাবট্রাক্টরের সাব, অ্যাডিশনের অ্যাড, সাবট্রাক্টরের সাব। সাব কি করবে? বিয়োগ করবে। মনে রাখবা সব সময় অ্যাসেম্বলি ভাষার যে নিউমেরিক কোডগুলো আছে বা অপ কোডগুলো আছে, ওইগুলা ক্যাপিটাল লেটারে হয়। কোন লেটারে? ক্যাপিটাল লেটারে। ইম্পর্টেন্ট। এই যে সেই বিশাল বিখ্যাত চিত্রটা। ঠিক আছে, চিত্রটা একটু ব্যাখ্যা করি। কিছুই নেই তেমন, খুবই সিম্পল, জাস্ট একটু বুঝলেই হবে। ওকে, এখানে প্রথমে কি কি আছে দেখো, এডিটর প্রোগ্রাম। তো ভাই এডিটর প্রোগ্রাম আসলে কি বিষয়টা?
এডিটর প্রোগ্রাম বিষয়টা আসলে কোত্থেকে আসলে পাকি? এডিটর প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রাম যেটা আমরা লিখি, কি করি আমরা, যেটা লিখি, কি করি লিখি, মানে আমরা টেক্সট এডিটরে যেটাকে লিখি ওইটাকে বলা হয় এডিটর প্রোগ্রাম। দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে? দেখা যাচ্ছে আই থিঙ্ক। ওটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় হচ্ছে এডিটর প্রোগ্রাম। এডিটর প্রোগ্রাম। দেখো মাই ফাইল ডট এএসএম, আমরা যখন পাইথন প্রোগ্রাম করতাম, পাইথন প্রোগ্রামের এক্সপ্রেশন কি ছিল? ডট পাই, জাভা ডট জাভা, সি এর ডট সি। সেরকমই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এক্সটেনশনটা হইল এএসএম। তাহলে মাই ফাইল ডট এএসএম কি বলতো? এএসএম। তাহলে এই এএসএমটা হচ্ছে একটা অ্যাসেম্বলি ফাইল, আর মাই ফাইল হচ্ছে ফাইলের নাম। ওকে, তারপরে এক কই আছে অ্যাসেম্বলার প্রোগ্রাম। কার কাছে আছে? অ্যাসেম্বলার প্রোগ্রাম। অ্যাসেম্বলার প্রোগ্রাম ওটা একটা অনুবাদক প্রোগ্রাম। এর কাজ কি? এর কাজ হচ্ছে অবজেক্ট ফাইল তৈরি করা। কি ফাইল তৈরি করা? অবজেক্ট ফাইল তৈরি করা। এই লিস্ট ফাইল পাইলো, সেটাকে কি করবে? অবজেক্ট ফাইলে রূপান্তর করে দিবে। কে? অ্যাসেম্বলার। এখন পর্যন্ত কিন্তু এটা আমাদের মেশিন, মানে মেশিনের বোধগম্য হয় নাই। অবজেক্ট ফাইল কিন্তু আমরা কি বলি? মেশিন কোড বলি, কিন্তু অ্যাকচুয়াল মেশিন কোড এখন পর্যন্ত হয় নাই। মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর এখন পর্যন্ত এই অবজেক্ট কোডটা বুঝতে পারবে না, এখন পর্যন্ত পিওর বাইনারি হয়নি আর কি বলা যায় এটা। ওকে, তারপরে দেখো এখানে আছে লিঙ্কার প্রোগ্রাম। এই লিঙ্কার প্রোগ্রামের কাজ হইলো, এইখানে যদি আরো অনেকগুলো অবজেক্ট ফাইল থাকে, এখানে মনে করো মাই ফাইল ডট অবজেক্ট, মাই ফাইল ডট অবজেক্ট 1, 1, 2, 2, 3, মানে বেশ কয়েকটা অবজেক্ট ফাইল আছে, সবাইকে একসাথে লিঙ্ক করতে, একসাথে যুক্ত করতে আমাদের এই লিঙ্কার প্রোগ্রাম কাজ করে। আদার অবজেক্ট ফাইল মানে হচ্ছে আরো যদি হচ্ছে অবজেক্ট ফাইল থাকে সেগুলোকে যুক্ত করে দিবে। ওকে, অবশেষে ফাইনালি একটা ফাইল তৈরি হয়, সেটার নাম হচ্ছে এবিএস। এবিএস হচ্ছে অ্যাবসলিউট ফাইল, মানে ওইটা হচ্ছে মানে লাস্ট ফাইলটা, অ্যাবসলিউট ফাইলটা। এখন পর্যন্ত কম্পিউটার বুঝবে না, অ্যাবসলিউট ফাইলটাও কম্পিউটার বুঝতে পারে না, বা মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারে না। এই অ্যাবসলিউটের পরে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ওএস, অবজেক্ট হেক্স। কি বলতো? অবজেক্ট হেক্স, মানে অবজেক্ট টু হেক্স ফাইল। মানে এই অবজেক্ট বা অ্যাবসলিউট ফাইলগুলোকে শেষ পর্যন্ত এই হেক্স ফাইলে কনভার্ট করা হয়। কি করা হয়? হেক্স ফাইলে কনভার্ট করা হয়, যেই ফাইলটা আমাদের মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, নেক্সট এডিটর প্রোগ্রাম, অ্যাসেম্বলার প্রোগ্রাম, লিঙ্কার, ওএস প্রোগ্রাম, মানে এখানে দেওয়া আছে, মানে ওই যে কয়েকটা পয়েন্ট পেলাম সেগুলো দেওয়া আছে, তুমি পড়ে নিবে এগুলো। নেক্সট তাহলে এইটা হচ্ছে আমাদের সপ্তমতম অধ্যায়। কোনতম অধ্যায়? সপ্তমতম অধ্যায়। অধ্যায়ের নাম কি? অ্যাকচুয়েটর, সেন্সর, হ্যান এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? এবং বিভিন্ন প্রকার সেন্সর এবং অ্যাকচুয়েটর ইন্টারফেসিং এর একটা চিত্র এই অধ্যায়ে আছে। তো এখানে দেখো প্রথমে আছে সেন্সর, তারপর আছে অ্যাকচুয়েটর। আমি বইয়ের ভাষা ছাড়া নিজের ভাষায় একটু বলি, তারপরে বিষয়গুলো বুঝতে পারবা। সেন্সর জিনিসটা আসলে কি? সেন্সর এমন একটা জিনিস যে প্রকৃতি থেকে হচ্ছে তোমার অ্যানালগ ডাটা সংগ্রহ করে। কি করে? অ্যানালগ ডাটা সংগ্রহ করে। তারপরে আছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর আসলে যেটা আমরা হচ্ছে মনে করো যে আউটপুট দেখতে পারি, যেমন একটা বাল্ব, একটা সুইচ, একটা রিলে, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর কাজ করতে পারে, যেমন মোটর, তারপর হচ্ছে তোমার এরকম টাইপের বিভিন্ন যে জিনিসপত্রগুলো আছে ওইগুলোকে বলা হয় হচ্ছে তোমার কি বলতো? অ্যাকচুয়েটর। আর সেন্সর কোনগুলা? যেমন টেম্পারেচার সেন্সর, স্মোক ডিটেক্টর সেন্সর, ওয়াটার ডিটেক্টর সেন্সর, আল্ট্রাসোনিক সেন্সর। এরা কি করে? প্রকৃতি থেকে ও হচ্ছে ডাটা, সেই ও যে ডাটাটা সংগ্রহ করে ওইটা কিন্তু একটা অ্যানালগ ডাটা। কি ডাটা? অ্যানালগ ডাটা। সবসময় মনে রাখবা, সেন্সর প্রকৃতি থেকে অ্যানালগ ডাটা কি করে? সংগ্রহ করে, এবং ওইটা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর কি করে? প্রসেস করে। মাইক্রোপ্রসেসর আবার কি বোঝে না? অ্যানালগ ডাটা বোঝে না, ওই জন্য ওকে কি ডাটা দিতে হবে? ডিজিটাল ডাটা দিতে হবে। এই জন্য মাঝখানে কি ইউজ করে জানো? এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ওকে, সেম ভাবে আবার অ্যাকচুয়েটরে যখন ডাটা পাঠাবে তখন অ্যাকচুয়েটর আবার কি বোঝে না? অনেক অ্যাকচুয়েটর আছে যারা ডিজিটাল বোঝে না, তখন তাদের কি করতে হয়? ডিএসি কনভার্টার ব্যবহার করতে হয়, ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট করে তারপরে হচ্ছে দিয়ে দিতে হয়। বুঝতে পারছো? চলো এটার আমরা দেখি। তো অ্যাকচুয়েটরগুলো দেখো, বিভিন্ন প্রকার অ্যাকচুয়েটর থাকে, যেমন ম্যাগনেটিক বা থার্মাল, ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে মেকানিক্যাল। মোটর ড্রাইভার কি? এটা অতি সংক্ষিপ্ত, এটা তেমনভাবে দরকার নেই। সেন্সরের কাজ কি, অ্যাকচুয়েটরের কাজ কি, এগুলো তো বাংলা পড়া। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এইটা, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকে বুঝতে পারো না, তাই না? তো আমার মনে হচ্ছে একটু আলোটা বেশি হয়ে গেছে, একটু কমানো উচিত। কমানো যাচ্ছে না, বাড়ানো যাচ্ছে না, যাই হোক।
বোঝা গেলেই হইলো। তো এইখানে একটা চিত্র আছে, দেখো কি আছে, এখানে একটা চিত্র আছে, চিত্রের মধ্যে কয়েকটা ব্লক ডায়াগ্রাম আছে, কয়েকটা ব্লক আছে, সেই ব্লকে কিছু বস্তু দেওয়া আছে যেগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই ব্লকটা কিসের? ব্লকটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার মাইক্রোপ্রসেসর ভিত্তিক একটি এমবেডেড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। এখন এমবেডেড সিস্টেমটা কি এটা তো জানো? এমবেডেড সিস্টেম এমন একটা জিনিস যেখানে আমাদের মনে করো যে বিভিন্ন জিনিস একসাথে সংযুক্ত করা থাকে, মানে ছোট্টখাটো একটা কম্পিউটার, তাই না? ওটাকে এমবেডেড সিস্টেম বলে। এমবেডেড মানে হচ্ছে লাগে থাকা, মানে বিভিন্ন জিনিস একসাথে লাগানো, এমবেড করা। এমবেড মানে কি বোঝায়? ওই যে ফটোশপে দেখো না এমবেড ফটো, মানে ওখানে একটা ফটো যুক্ত করো। এমবেড বলতে বোঝাচ্ছে এখানে যে এর যে বিভিন্ন ডিভাইস বা সেন্সর মেন্সর ইত্যাদি আছে, সবাই মিলে একটা ডিভাইস তৈরি হয়, এই জন্য এমবেডেড সিস্টেম বলা হয়। কি বলা হয়? এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার মাইক্রোপ্রসেসর হ্যান ত্যান একসাথে থাকে, এই জন্য বলা হয় এমবেডেড। ওকে, এখানে কি আছে দেখো, প্রথমে আছে মেমোরি, এখানে কি আছে? সেন্সর, এখানে আছে কি, এখানে আছে কি, এখানে আছে কি, এখানে আছে অ্যাকচুয়েটর। আমরা মেমোরি থেকে শুরু করি। মেমোরি কি? মেমোরি হচ্ছে স্টোরেজ সিস্টেম বা স্টোরেজ ব্যবস্থা, যেখানে হচ্ছে বিভিন্ন তথ্য জমা করে রাখা হয়। ওকে, তারপরে এখানে এটা ডান সাইডে আসো, একটা কম্পিউটারের তোমার মেইন যে কয়েকটা বৈশিষ্ট্য, সেগুলো কি কি? ইনপুট আউটপুট মেমোরি এবং প্রসেসর, চারটা একটা বৈশিষ্ট্য থাকে, রেগুলার বৈশিষ্ট্য, তাই না? এটা তো জানো। দেখো এখানে আছে সেন্সর। সেন্সর কি? ও প্রকৃতি থেকে অ্যানালগ ডাটা সংগ্রহ করে। কি করে? অ্যানালগ ডাটা সংগ্রহ করে। ওইটা কাকে দেয়? এই একে দেয়, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কেন ভাইয়া? কারণ সেন্সর অ্যানালগ ডাটা সংগ্রহ করে, আমাদের মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার কি করতে পারে না? অ্যানালগ ডাটা রিড করতে পারে না। দ্যাটস ওয়াই ওকে একে রিড করানোর জন্য ডিজিটালে কনভার্ট করে দেওয়া হয়। ওকে, তাহলে ডিজিটাল করে একে দিলাম, এ কি করলো? প্রসেস করলো। প্রসেস করার পরে আউটপুট দিবে। আউটপুট কার মাধ্যমে না হয়? অ্যাকচুয়েটর। কি বলতো? অ্যাকচুয়েটর। তাহলে অ্যাকচুয়েটর, এখানে আবার বিভিন্ন প্রকার অ্যাকচুয়েটর আছে যারা হচ্ছে ডিজিটাল সিগন্যাল বুঝে না, বাট মাইক্রোপ্রসেসর কি সিগন্যাল ভেজে আমাদের কাছে ডিজিটাল সিগন্যাল পাঠায় দেয়, বাট ডিজিটাল সিগন্যাল তো বুঝে না অ্যাকচুয়েটর। দ্যাটস ওয়াই জন্য কি করতে হয়? এখানে ডিএসি ব্যবহার করা হয়। ডিএসি কি করে? ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট করে ডেটাটা অ্যাকচুয়েটরের কাছে পাঠায় দেয়। কাজ শেষ। আবার এইখানে একটা জিনিস দেখো করা আছে, ম্যানুয়াল ইনপুট। ম্যানুয়াল ইনপুট বলতে বোঝাচ্ছে বিভিন্ন মাইক্রোকন্ট্রোলার সিস্টেমে বা এমবেডেড সিস্টেমে কিপ্যাড বা টাচ প্যাড দেওয়া থাকে, যেগুলোর মাধ্যমে ম্যানুয়াল ভাবে ইনপুট টাইপ করা যায় বা ম্যানুয়াল ভাবে ইনপুট দেওয়া যায়। দ্যাটস ওয়াই এখানে একটা ম্যানুয়াল ইনপুট লাগাই দিছে। ওকে, আর এখানে কি আছে? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের কি কাজ? পাওয়ার সাপ্লাইয়ের কাজ হলো পুরা সার্কিট গুলাতে, পুরা বোর্ডটাতে বিদ্যুৎ সঞ্চালন করা, বুঝছো? বা পাওয়ার আপ করা। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো বিষয়টা। তো সিম্পল না? খুবই সিম্পল, জাস্ট ফ্লোগুলো মনে রাখবা। সেন্সর, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অ্যাকচুয়েটর। ম্যানুয়াল ইনপুট, ইনপুট কোথায় দিতে হবে? অবশ্যই মাইক্রোপ্রসেসরেই দিতে হবে। কেন? কারণ আমাদের যে নির্দেশনা, সেটা প্রসেস কে করবে? মাইক্রোকন্ট্রোলার অথবা মাইক্রোপ্রসেসর করবে। দ্যাটস ওয়াই দেখো ইনপুটের ইয়াটা কই লাগানো আছে? এইখানে লাগানো আছে। ওকে, তো এই হচ্ছে এমবেডেড সিস্টেমের একটা চিত্রের বর্ণনা। নেক্সট কি আছে সেটা দেখি। এই অধ্যায়ে মেবি দুইটা চিত্র আছে। হ্যাঁ, দুইটা চিত্র আছে। তার একটা চিত্র বের হয়ে গেছে। এই চিত্রের নাম কি সেটা একটু দেখি। এই চিত্রের নাম হচ্ছে এমবেডেড সিস্টেমে সেন্সর এবং অ্যাকচুয়েটর ইন্টারফেসিং করার পদ্ধতি বর্ণনা করো। ভালো প্রশ্ন আসছে। ওই যে আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম? ইন্টারফেসিং জিনিসটা আসলে কি? দেখো, মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার একা একা কোনো কাজই করতে পারে না। মাইক্রোকন্ট্রোলারটা বললে ভুল হবে, মাইক্রোপ্রসেসর, আমরা মাইক্রোপ্রসেসরের ভাষায় বলি আর কি। মাইক্রোপ্রসেসর একা একা কি করতে পারে না? কোনো কাজই করতে পারে না। ওকে কাজ করানোর জন্য কি করতে হয়? বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস সংযোগ করতে হয়, তাই না? তাহলে সে আউটপুট দিতে পারে বা ইনপুট নিতে পারে। তার আগে কিছু করতে পারে না। আর এই পেরিফেরালস ডিভাইসগুলো, যেমন কিবোর্ড বলো, মাউস বলো, স্পিকার বলো, স্ক্যানার বলো, প্রিন্টার বলো, এই যে পেরিফেরালস ডিভাইসগুলো, এইগুলা সংযুক্তি করাকেই বলা হচ্ছে ইন্টারফেসিং। কার সাথে? মাইক্রোপ্রসেসরের সাথে। বা মাইক্রোপ্রসেসর আউটার ওয়ার্ল্ড বা মাইক্রোপ্রসেসর এবং মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে ইন্টারফেসিং করা। তাহলে এখন আমরা ইন্টারফেসিং কাদের করাচ্ছি? অ্যাকচুয়েটর এবং সেন্সর যে ইনপুট নেয় এবং যে আউটপুট দেয়, ওদেরকে আমরা মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসরের সাথে কি করতেছি? ইন্টারফেসিং করাইতেছি। এই জন্যই বলছে এখানে যে এমবেডেড সিস্টেম সেন্সর এবং অ্যাকচুয়েটর ইন্টারফেসিং করার পদ্ধতি। হ্যাঁ, একটা এমবেডেড সিস্টেম, এটা একটা এমবেডেড সিস্টেম। এই সিস্টেমে আমরা মাইক্রোপ্রসেসর এবং অ্যাকচুয়েটর গুলা ইন্টারফেসিং করাবো। ঠিক আছে, চলো আগে চিত্রটা ব্যাখ্যা করি, তাইলে বুঝতে পারবা। এখন ভাইয়া কথা হলো যে এখানে যে অরিজিনাল চিত্র দেওয়া, এগুলোর কি হবে? দেখো, এই অরিজিনাল চিত্রগুলো তোমরা তাহলে ব্লক আকারেও দিতে পারো। ব্লক আকারে এখানে নাম লিখে দিতে পারো, এরকম যদি একদম
বাস্তব ভিত্তিক না করতে পারো, সেক্ষেত্রে ব্লক আকারে নাম লিখে দিবা। ঠিক আছে, ওকে। তো প্রথমে দেখো ইনপুট, এখানে বিভিন্ন প্রকার এগুলা, এই যে এখানে এটা একটা সেন্সর, এইটা একটা সেন্সর, এগুলো এক একটা করে সেন্সর। ধরো এটা হলো তোমার হচ্ছে কি বলে রেগুলেটর, এটা হচ্ছে তোমার স্মোক সেন্সর, এটা হচ্ছে তোমার ওই যে টেম্পারেচার সেন্সর। এখানে এর সেন্সরের এগুলো একটা লিস্ট দিছে আর কি, বা তুমি এখানে একটা বক্স দিলা, সেন্সর লিখলা, লিখে এখানে কয়েকটা সেন্সরের নামও লিখে দিতে পারো ইচ্ছা। এরকম বাস্তব ছবি দিতে হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, এর পটেনশিওমিটার, স্মোক, তারপর আল্ট্রাসাউন্ড, এগুলো এরকম বাস্তব চিত্র দিতে হবে বিষয়টা এরকম না। বাস্তব চিত্র দেওয়ার কোনো দরকার নেই, তুমি লিখে দিলেই হবে যে সেন্সর এটা হচ্ছে টেম্পারেচার বা হ্যানত্যান সেন্সর, বা সেন্সর লিখলেই হবে। ঠিক আছে, তারপরে আসো সেন্সর কি করে, বিভিন্ন প্রকার ইনপুট হচ্ছে নেয় আউটপুট থেকে, এই পরিবেশ থেকে বা প্রকৃতি থেকে। এটা নিয়ে কোথায় দিচ্ছে, ইন্টিগ্রেশনে দিতেছে। ইন্টিগ্রেশন কি করে, সবগুলো ইনপুট একসাথে গ্রহণ করে। কি করে, সবগুলো ইনপুট নিজে একসাথে গ্রহণ করে, এই ইন্টিগ্রেশন। ওকে, তারপরে কি আছে দেখো, ইন্টারপ্রেবিলিটি, ইন্টারোপারেবিলিটি। ওকে, যাই হোক ওটার কাছে পড়ে যাই। তারপরে দেখা হচ্ছে স্মার্টফোন। এখন বর্তমান সময়ে আইওটির জগতে বিভিন্ন প্রকার মাইক্রো কন্ট্রোলার বা বিভিন্ন প্রকার এমবেডেড সিস্টেমকে মোবাইল ফোন দ্বারা কন্ট্রোল মনিটরিং করা যায়। কি করা যায়, মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল এবং মনিটরিং করা যায়। ওইটাই হচ্ছে সেই এইটা এমআই রুটিস বা স্মার্টফোনস, বুঝছো? দেন আসে পরে এইখানে ওয়েব সার্ভিস। ওয়েব সার্ভিস দিয়ে কি বোঝাচ্ছে জানো, ক্লাউড সার্ভিস। কি বলতো, ক্লাউড সেবা, যেখানে তোমার ডাটা জমা অথবা কি করা যায়, নিয়ে আসা যায়। এটাকে বলা হচ্ছে ক্লাউড সার্ভিস, বা ইন্টারনেটের একটা সংযোগ বোঝাচ্ছে এখানে, যে এখানে একটা ইন্টারনেটের একটা সংযোগ আছে। কি আছে, ওয়েব সার্ভিস বলতে বোঝাচ্ছে এটা ক্লাউড স্টোরেজ বা ক্লাউড সার্ভিস টাইপের কিছু, অথবা এটাতে ইন্টারনেট বিষয়ক কিছু জমা আছে বা ইন্টারনেট বিষয়ক কিছু আছে এখানে। ওকে, তাহলে ওয়েব সার্ভিস হচ্ছে ইন্টারনেট সার্ভিসের জন্য, স্মার্টফোন হচ্ছে এটা রুটিন বা কি বলে কন্ট্রোল বা মনিটরিং করার জন্য, সেন্সর হচ্ছে ইনপুট নেওয়ার জন্য পরিবেশ থেকে বিভিন্ন প্রকার যেটা সেটা বিভিন্ন প্রকার হতে পারে, গ্যাস হতে পারে, স্মোক হতে পারে, ওয়াটার হতে পারে, মানে এয়ার কোয়ালিটি হতে পারে, মানে ইচ্ছা। ওকে, তারপরে এই সবগুলো কোথায় যাবে, ইন্টিগ্রেশনে কি করে, এর সবগুলো ইনপুটকে একসাথে করে, কি করে, একসাথে করে। তারপরে দেখা হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। এ কি করে জানো, এ হচ্ছে মেইন কাজ করে। মেইন কি কাজ, এ হলো কমিউনিকেশন প্রোটোকল সিলেক্ট করে, সবাইকে একরকম ভাষা শিখায়। কি বলতো, সবাইকে একরকম ভাষা শিখায়, নাম কি, ইন্টারঅপারেবিলিটি। এ হলো বিভিন্ন প্রকার কমিউনিকেশন সিস্টেম করতে সার্চ করে, সাপোর্ট করে। যেমন আমাদের কমিউনিকেশন প্যারালাল হবে নাকি, নাকি কি বলে সিরিয়াল কমিউনিকেশন হবে। তারপর বিভিন্ন প্রোটোকল, যেমন তোমার এখানে কি কি আছে, এসপিআই আছে, I2C আছে না, এগুলো I2C এসপিআই পড়ছো না? তো এই প্রোটোকলগুলা বা হচ্ছে এই টাইপের জিনিসগুলো সিলেক্ট করার জন্য ইন্টারঅপারেবিলিটি কাজ করে। ও কমিউনিকেশন প্রোটোকল নিয়ে যে কাজ করে সেই হচ্ছে মূলত ইন্টারঅপারেবিলিটি। ওকে, তাহলে ভাইয়া ঠিক আছে, তাহলে উপরেরটাই যে অ্যানোমালাইজ কোত্থেকে আসলো, এক কি দরকার এখানে দেওয়ার, এর দরকার আছে বাবা। এই অ্যানোমালাইজ কি করে, এ হলো বিভিন্ন প্রকার, মনে করো যে ভুল ত্রুটি এই টাইপের, মানে হার্ম জাতীয় কিছু হইলে সেটা ডিটেক্ট করে। মনে করো যে ভোল্টেজ ওভার ভোল্টেজ হয়ে গেল, তারপরে হচ্ছে হিট, মনে করো বা তাপমাত্রা যেটা দেওয়া ছিল তার থেকে অনেক বেশি হয়ে গেছে, কোনো লাইন ফল্ট করছে, তো এই বিষয়গুলা এই অ্যানোমালাইজ কি করে, ডিটেক্ট করে। ঠিক আছে, বের মধ্যে নিয়ে রাখে। ওকে, তাহলে মাইক্রো কন্ট্রোলারের অভ্যন্তরীণ বিষয় হচ্ছে এইগুলা। ওকে, তাহলে এই পাশের গুলা বুঝলা, এই পাশের গুলা বুঝলা, তাহলে এই পাশের গুলা বুঝতে হবে না। ইনপুট কার কাছে থাকে, ইন্টিগ্রেশনের থাকে, তাহলে আউটপুটটা ইন্টিগ্রেশনের কাছ থেকেই যাবে। কার কাছ থেকে, ইন্টিগ্রেশনের কাছ থেকেই যাবে। এইখানে কি কি আছে দেখো, অ্যাকচুয়েটার। কি আছে, অ্যাকচুয়েটারের কাজ তো জানো, আউটপুট দেওয়া। তাহলে এইখানে দেখো, এই যে এখানে কিন্তু বিভিন্ন প্রকার অ্যাকচুয়েটার আছে, বাট তোমাকে এরকম ভাবে একদম দিয়ে দিতে হবে বিষয়টা এরকম না, এরকম প্র্যাকটিক্যাল দিতে হবে না, এটা বাস্তব চিত্র তোমার দিতে হবে না। তোমার এখানে অ্যাকচুয়েটার লিখে এখানে কয়েকটা অ্যাকচুয়েটার নাম রাখলা, যে রিলে, বাল্ব, বা হচ্ছে স্টেপার মোটর, সার্ভে মোটর, যে কোনো একটা লিখে দিলেও হবে, এরকম বাস্তব চিত্র না দিলেও হবে। বুঝলা বিষয়টা, বুঝছো? আই থিঙ্ক বুঝতে পারছো, তোমরা অনেক এক্সপার্ট, কি বলে স্মার্ট এবং হচ্ছে বুদ্ধিমান। যাই হোক, এরপর আছে নোটিফিকেশন। এইটা নিয়ে বলার কিছুই নাই, তোমার গার্লফ্রেন্ড যখন মেসেজ দেয় ঠাস করে একটা নোটিফিকেশন আছে, তাই না? বিষয়টা এরকম যে এই মাইক্রো কন্ট্রোলার, মনে করো যে বিষয়ে বানানো হয়েছে, এমবেডেড সিস্টেমটা যে ইয়াতে করা হয়েছে, ধরো এটা হলো জিএসএম মডিউল দিয়ে একটা বানানো হয়েছে। কি করে এখানে, যে আমাদের ভোল্টেজ যদি ওভারলোড হয় তাহলে আমাকে মেসেজে নোটিফিকেশন পাঠাবে, বা যদি একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হয় তাহলে আমাকে নোটিফিকেশন পাঠাবে, আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আমাকে নোটিফিকেশন পাঠাবে। এই টাইপের কাজ করবার যেগুলো করার জন্য এই যে নোটিফিকেশন ব্যবহার করা হয়। এইটার জন্য আমরা যে বিভিন্ন প্রকার
ইউজ করি, কি বলে প্রোটোকল, প্রোটোকল না, এটা ভুল হবে, নোটিফিকেশন করার জন্য বিভিন্ন প্রকার ড্যাশবোর্ড, মোবাইল অ্যাপ হ্যান ইউজ করি, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়, কি বলতো ওভারঅল বিষয়। এই বিষয়গুলো এখানে কি কি আছে? মূল বিষয় সেন্সর, অ্যাকচুয়েটর, আর কিছুই নাই। এটা মাইক্রো কন্ট্রোলার, আর মাইক্রো কন্ট্রোলার বলতে তিনজন থাকে, ইন্টারপ্রেটেবিলিটি, ইন্টিগ্রেশন এবং অ্যানোমাইজ। ইন্টিগ্রেশনের কাজ হলো ইনপুট আউটপুটের ইয়াগুলা করা, ইন্টারপ্রেটেবিলিটি ও কমিউনিকেশন প্রোটোকল সিলেক্ট করে, অ্যানোমাইজ এখানে কোনো প্রকার ফল্ট বা ওভারহিট, ওভার ভোল্টেজ, ওভার হ্যান এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখে। ওকে, আর নোটিফিকেশন মানে হচ্ছে এটা স্মার্ট। তো আইওটি মানে কি? স্মার্ট, ইন্টারনেট অফ থিংস কি স্মার্ট, বিভিন্ন প্রকার নোটিফিকেশন পাঠাইতে কাজে আসে, কাজে লাগে। ওকে, এই হচ্ছে এমবেডেড সিস্টেমের ইন্টারফেসিং। নেক্সট কি আছে, কোন অধ্যায় আছে আমরা একটু দেখি। মাইক্রো কন্ট্রোলার, কমিউনিকেশন প্রোটোকল কাকে বলে? আচ্ছা, অষ্টম অধ্যায় এটা, তাই না? কমিউনিকেশন প্রোটোকল, খুব ভালো একটা প্রশ্ন আসছে। কমিউনিকেশন প্রোটোকল আসলে কাকে বলে? কমিউনিকেশন মানে কি? যোগাযোগ ব্যবস্থা। প্রোটোকল মানে একটা নিয়ম নীতির, রুলসের একটা জায়গা, মানে নীতি। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে অনেকগুলো নিয়ম নীতির সমষ্টি, তাই না? মানে একটা ডেটাকে বা একটা ডেটা প্যাকেটকে গন্তব্য থেকে, কি বলে, গন্তব্য থেকে না, উৎস থেকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে, তাই না? কে বলতো? প্রোটোকল। যেমন এইচটিটিপি একটা প্রোটোকল, এফটিপি একটা প্রোটোকল, তাই না? এরকম বিভিন্ন প্রকার প্রোটোকল আছে। এটা হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল। যেমন I2C, SPI, এগুলো একটা করে কমিউনিকেশন প্রোটোকল, তাই না? দেখো কি লেখছে, কমিউনিকেশন প্রোটোকল হলো নিয়ম এবং ডিজিটাল ডাটা ফরম্যাটের একটি সিস্টেম, ওকে, যা ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান প্রদান করতে সক্ষম করে। কমিউনিকেশন প্রোটোকল কি করে? ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান প্রদান করতে সক্ষম করে। কে? কমিউনিকেশন প্রোটোকল। ওকে, এরপরে কি আছে? সিরিয়াল কমিউনিকেশন কি, প্যারালাল কমিউনিকেশন কি? এগুলো আমি ইচ্ছা করে লিখছি, এগুলো একটু পড়তে হবে। তো সিরিয়াল কমিউনিকেশন হলো একটি সিঙ্গেল চ্যানেলের মাধ্যমে একক সময়ে 1 বিট করে ডাটা পাঠানোর একটি পদ্ধতি। আর প্যারালাল হলো একই সময়ে অনেকগুলা বিট অনেকগুলো তারের মধ্যে একসাথে পাঠানো। আমি বইয়ের ভাষা বাদ দিলাম, নিজের ভাষায় বলি। সিরিয়াল কমিউনিকেশন মানে আমরা 5 জন, কয়জন? 5 জন, রাস্তা একটাই, একটা রাস্তা দিয়ে একজন করেই যাওয়া যায়। কজন করে যাওয়া যায়? একজন করে যাওয়া যায়। তাহলে আমরা 5 জন সিরিয়ালি, আগে আমি যাবো, তারপর ও যাবে, তারপর এরকম করে 5 জন, একজন করে, এই যে নাম্বার 1 গেল, নাম্বার 2 গেল, নাম্বার 3 গেল, নাম্বার 4 গেল, নাম্বার 5 গেল। তাহলে একটাই রাস্তা একজন করে সিরিয়ালি গেল। এটাকে বলা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। সিরিয়াল কমিউনিকেশন সোজা ভাষায় রাস্তা একটা, তার একটার মধ্যে দিয়ে এক বিট করে যাইতে হবে। ওকে, বাট প্যারালাল বিষয়টা আবার ভিন্ন। এই জন্যই তোমার ডিজিটাল বিষয়টা একটু, মানে সিরিয়াল কমিউনিকেশনটা একটু স্লো টাইপের হয়। বাট প্যারালালে আসো, প্যারালাল একসাথে অনেকগুলা বিটকে একসাথে ট্রান্সমিট করতে পারে। কি করতে পারে? অনেকগুলা বিটকে একসাথে ট্রান্সমিট করতে পারে। সেটা কিভাবে? ও কি করে, ধরো 8টা বিট আছে, কয়টা? 8টা বিট আছে। এখানে রাস্তাও 8টা আছে, কয়টা? রাস্তাও 8টা আছে। তাইলে 8টা বিটকে এই একটা রাস্তা দিয়ে যাওয়ার জন্য বসে থাকবে? 8টা বিট একসাথে 8টা রাস্তা দিয়ে যাবে। এই হচ্ছে প্যারালাল। এই জন্য প্যারালাল একটু ফাস্ট, তবে এর তার সংখ্যা বেশি, তার বেশি লাগে প্যারালালে। ওকে, ইউআরট আছে, ইউসার্ট আছে, এসপিআই আছে। ব্লুটুথ কি, ওয়্যারলেস কমিউনিকেশন কি, এগুলো তো আর বলা লাগবে না। ব্লুটুথ এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন। আরএফ মডিউল কি? রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করার যে মডিউল, সেটা হচ্ছে আরএফ মডিউল। এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 413 মেগাহার্টজ। পূর্ণরূপ লেখো, ইউআরট, এসপিআই, I2C। I2Cটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? সিরিয়াল প্যারালাল ইন্টারফেস, পেরিফেরাল ইন্টারফেস। I2C হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। তারপরে ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটা তো জানো ইউএসবির, এগুলো আর বলতে হবে না। চিত্র কই? এই যে চিত্র, আমরা চিত্র ছাড়া কিছু বুঝি না, তাই না? এইটা হচ্ছে সিরিয়াল এবং প্যারালাল কমিউনিকেশনের একটা চিত্র, ঠিক আছে? এখানে প্রশ্নের নাম হচ্ছে বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত একটি এমবেডেড সিস্টেম অঙ্কন করে ব্লক ডায়াগ্রাম দেখাও, ঠিক আছে? তো এখানে বিভিন্ন প্রকার বলতে আমরা 2-3টা আকৃতি দেখাইলাম। কি? প্রথমটা হচ্ছে প্যারালাল ইন্টারফেস এক্সাম্পল, দ্বিতীয়টা হচ্ছে সিরিয়াল এক্সাম্পল, ঠিক আছে? কি বলতো? সিরিয়াল কমিউনিকেশন এক্সাম্পল। সেম ভাবে দেখো, এখানে টোটাল 8টা ডাটা আছে, D1, D0, D2, D2, D3, D4, কয়টা? 8টা। এটা হচ্ছে রিসিভিং সাইড, এটা হচ্ছে ট্রান্সমিটিং সাইড। আর MSB হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তাহলে এই দেখো, প্যারালালে তার সংখ্যা, রাস্তার সংখ্যা অনেক। কি বলতো? রাস্তার সংখ্যা অনেক, 8টা বিট একসাথে ট্রান্সমিট করবে। কি করবে? একসাথে ট্রান্সমিট করবে। অন্যদিকে আমাদের এই যে কি বলে এটাকে,
আমাদের সিরিয়াল ইন্টারফেসে কাজ কি হয়, এটা হচ্ছে রিসিভিং সাইড। কোন সাইড? এটা হচ্ছে রিসিভিং সাইড। দেখো এখানে ডিআই এবং ডিকিউ একটা ডাটা লাইন আছে। কয়টা? একটা ডাটা লাইন আছে। তার কয়টা? একটা তার। এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট দুইটা দেওয়া আছে। এখানে D7, D1, D0, D2 দেওয়া আছে, তাই না? এখন এই যে এখানে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটার দেখো উপরে ছিল মোস্ট, নিচে ছিল লিস্ট। এইটারও সেম, শুরুতে মোস্ট, তারপরে হচ্ছে লিস্ট। এখন দেখো রাস্তা কয়টা? একটা। এই রাস্তা দিয়ে একবারে একটা করে বিট, মানে এক ক্লক পালসে একটা করে বিট ট্রান্সমিট হবে। কয়টা করে? একটা করে বিট ট্রান্সমিট হবে, কারণ রাস্তা একটা, বিট কয়টা? 8টা, মানে ধরো 8টা আর কি ধরে নিলাম আছে, তাহলে একটা ক্লক পালসে একটা করে বিট ট্রান্সমিট হবে। বুঝলা? এই হচ্ছে আমাদের সিরিয়াল কমিউনিকেশন, আর এই হচ্ছে আমাদের প্যারালাল কমিউনিকেশন। প্যারালাল কমিউনিকেশন, সিরিয়াল কমিউনিকেশন, তাই না? 1000। ওকে, তারপরে দেখো এমবেডেড সিস্টেমে ব্যবহৃত কমিউনিকেশনের সিস্টেম। এখানে প্রথমে আছে তার যুক্ত। তার যুক্ত বলতে কি বোঝায়? তার দিয়ে যেগুলো করা হয়, যেমন মনে করো যে ওই যে আমরা ইউটিপি, এসটিপি, কোয়াক্সিয়াল, ফাইবার অপটিক ব্যবহার করি না, ওগুলো তার যুক্ত। আর এইখানে একটা আছে তার বিহীন। কি আছে? তার বিহীন। তার বিহীন বলতে বোঝায় যেগুলো ওয়্যারলেসলি করে, যেমন লরা, জিগবি, ওয়াইফাই, ব্লুটুথ, আরএফ, এগুলো হচ্ছে মানে তোমার এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এইগুলো হচ্ছে মানে ডাটা ওয়্যারলেসলি করা হয়, ট্রান্সমিট করতে পারে। ঠিক আছে? এই দুটো কিন্তু কমিউনিকেশন, একটা হচ্ছে তারযুক্ত কমিউনিকেশন, একটা হচ্ছে তার ছাড়া কমিউনিকেশন ব্যবস্থা। ওকে, দ্যাটস ইট। নেক্সট, ওকে, এইবার মেবি 10তম অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, গুড। এবার আমরা 10তম অধ্যায় চলে আসছি। ভাইয়া 9ম অধ্যায় কই গেল? 9ম অধ্যায় আমি যে তোমাদের আইওটি, সেন্সর অ্যান্ড আইওটি বই পড়াইছিলাম না? সেন্সর অ্যান্ড আইওটির আর্ডিনিওর আর্কিটেকচার, ব্লক ডায়াগ্রাম, আর্ডিনিও কি পড়াইছিলাম না? ওই সেম পড়া। এইটাতে আর কোনো মানে এক্সট্রা করে তোমাকে কিছুই পড়তে হবে না। মানে একটা অধ্যায় তোমার বাসে গেল, তুমি যে আইওটিতে যে পড়াশোনাগুলো করছো ওই সেম পড়াশোনাগুলা 9ম অধ্যায়ে প্রয়োগ করবা, শেষ। ওখানে কোনো এক্সট্রা তোমার কোনো কাজ নাই, তুমি ওইটা বাদ দিয়ে বাকিগুলো পড়বা, কারণ যদি তোমার এটা মনে থাকে। আর যদি মনে না থাকে তোমাকে কিন্তু অবশ্যই পড়তে হবে, এটা মাথায় রাখো। বাট আগে যেগুলো করেছি ওগুলাই পড়বা, দ্যাটস ইট। দেন এখন আসো এখানে কি, ARM আর্কিটেকচার। দেখো আর্কিটেকচার বিভিন্ন প্রকার হয়, হারবার্ট, ARM, আরো কয়েকটা আছে, বাট হারবার্ট এবং ARMটা বেশি চলে, তাই না? তাহলে ARM আর্কিটেকচারটা কি? ARM এর ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্সড RISC, আরেকটা আসলে কি জানি BISC, তাই না? বা CISC, এরকম কিছু মেশিন। এবং এটি প্রসেসর আর্কিটেকচারের একটি পরিবার যা রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, RISC, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং পদ্ধতি ব্যবহার করে। এটাই হচ্ছে RM আর্কিটেকচার। ওকে, কি আর্কিটেকচার এটা? RM আর্কিটেকচার। দেন এইবার আসো আইওটি কি? আইওটি তো অলরেডি তোমরা জানো, ইন্টারনেট অফ থিংস। কি বলতো? আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এটা সম্পর্কে আর বলার কিছু নাই, তোমরা সেন্সর অ্যান্ড আইওটিতে খুব ভালোভাবে এটা পড়ছো। আইওটির মূল উপাদান সেন্সর, অ্যাকচুয়েটর, এগুলো তো জানো। GSM, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটি ইম্পর্টেন্ট। GSM একটা মডিউল, দেখো এটা নিয়ে একটা পড়া আছে তোমাদের। GSM মডিউল ব্যাখ্যা করো। GSM একটা মডিউল। কি মডিউল বলো তো? GSM মডিউল, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল নেটওয়ার্ক, মোবাইল কমিউনিকেশন। এটা কি করা হয়? মনে করো তোমার আর্ডিনো বা মাইক্রো কন্ট্রোলার তো সিম ঢুকানোর কোনো জায়গা নেই, তো এই GSM মডিউলটার মধ্যে সিম ঢুকানো যায়। কি করা যায়? সিম ঢুকানো যায়, যেটা মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্ট করে বিভিন্ন নোটিফিকেশন, হ্যান ত্যান, এগুলো পাঠানোর জন্য ব্যবহৃত করা হয় GSM মডিউলটা। বুঝছো? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, মনে রাখবা। রাসবেরি পাই কি? রাসবেরি পাই বোর্ড কি? ওয়াইফাই কি? এগুলো তো জানো, এগুলা বাচ্চাদের পড়া, তো এগুলো না পড়াই, আমরা পড়বো শুধু চিত্র। কই চিত্র? এই যে চিত্র বাইর হয়েছে। তো এই চিত্রের নাম কি বাবা? এই চিত্রের নাম কি সেটা একটু তোমাদেরকে দেখাই। এই চিত্রের নাম বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত একটি এমবেডেড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, এটা কি প্রশ্ন কি ঠিক আছে? কমিউনিকেশন সিস্টেম, প্রশ্ন ভুল থাকতে পারে, বাট অ্যান্সার ভুল থাকবে না। ইন্টারনেট ব্যবহার করে আমরা একে অপরের সাথে খুব সহজে বিশ্বের যে কোনো প্রান্তে তথ্য আদান প্রদান ও যোগাযোগ করতে পারি। থিংস মানে বস্তু, এক্ষেত্রে থিংস বলতে স্মার্ট ইলেকট্রনিক ডিভাইস সম্মুখে বোঝানো হয়। আচ্ছা, দেখি তো আর কোনো চিত্র আছে না, তাহলে এটা 10ম অধ্যায়ের চিত্র। প্রশ্নটা ভুল থাকতে পারে, তোমরা ঠিক করে নিবা যদি ভুল থাকে। না থাকলে এটাই, বিভিন্ন প্রকার কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত একটি এমবেডেড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। এইটারই ব্লক ডায়াগ্রাম হচ্ছে এইটা।
এখন এটা দ্বিমত থাকতে পারে যে ভাইয়া আরো তো 2-3টা আছে, ওগুলা কই? ওগুলো বাবা দরকার নাই, তুমি এই 4টা পড়বা, এই 4টারই ব্যাখ্যা দিবা, বাবা তুমি ভালো, অনেক ভালো, ফুল মার্ক পাবা, 6 মার্ক, না পেলে আমার কাছ থেকে 2 মার্ক নিয়ে যাবা, 6 মার্কই পাবা। ওকে, নো টেনশন। এখানে কি আছে প্রথমে দেখো, ওগুলো আমরা ব্যাখ্যা না করে আমরা ব্যাখ্যা করবো এটা। প্রথমে আছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে সর্ব উপরের স্তর। ওকে, এটা এটা হচ্ছে বটম আপ ইয়াতে কাজ করে, পদ্ধতিতে কাজ করে এইটা। ওকে, তারপরে গেটওয়ে, তারপরে আছে প্রসেসর, তারপরে সেন্সর। বিষয়টাতে আসো, কে কল দিতে পরে ধরবো। এখন কথা হলো প্রথমে আছে সেন্সর। সেন্সর কি করে বাবা? সেন্সর প্রথমে ডাটা কালেক্ট করে, অ্যানালগ ডাটা কালেক্ট করে, ঠিক আছে? কালেক্ট করার পরে প্রসেসর কি করে? এই ডাটাগুলোকে প্রসেস করে। এ আবার কই যায়? গেটওয়ে। গেটওয়ে হচ্ছে বিভিন্ন প্রোটোকল ব্যবস্থা, যেমন কি বলে এটাকে জানো? গেটওয়ে গুলা কোনগুলা? গেটওয়ে 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 হচ্ছে মেবি ওয়াইফাই, তারপরে ব্লুটুথ, এগুলাকে গেটওয়ে? মেবি না, একটু আমরা দেখি গেটওয়েটা কি। আচ্ছা যাই হোক, গেটওয়েটা থাক, গেটওয়েটা আমরা ওই পাশে অ্যানালাইসিস করে দেখতেছি। সেন্সর মানে হচ্ছে যে ডাটাগুলো পরিবেশ থেকে কালেক্ট করতেছে, দেন আসতেছে কার কাছে? প্রসেসরের কাছে। কেন? প্রসেস করতেছে ডেটাগুলো, প্রসেস করে কার কাছে? গেটওয়ের কাছে পাঠাচ্ছে। তারপরে এখানে কি আছে? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে ওই যে আমরা আইওটি ডিভাইসের জন্য বা আইওটি বোর্ডের জন্য, আইওটি খালি ভুল মানে একটু ভুলভাল বের হচ্ছে মাথার থেকে, কারণ অনেকক্ষণ করে কথা বলতেছি, সমস্যা নাই। শোনো, আইওটি ডিভাইসগুলোর জন্য আমরা অনেক সময় স্মার্ট অ্যাপস বা ড্যাশবোর্ড বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ইত্যাদি ব্যবহার করে থাকি কন্ট্রোল করার জন্য। যেমন আমাদের মনে করো যে ওই ওয়াইফাই ওয়াইফাই না, ওই সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল করার জন্য কিন্তু একটা অ্যাপস আছে, এই যে অ্যাপস আছে। ওকে, এরকম আইওটি ডিভাইসগুলো কন্ট্রোল করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে তোমার ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ড্যাশবোর্ড বা ক্লাউড সার্ভিস ব্যবস্থা থাকে, ওইটাই হচ্ছে মূলত এই অ্যাপ্লিকেশন অংশ। ওকে ওকে, এখন এগুলোর একটু যদি বাস্তব বর্ণনা দেখি, আমি গেটওয়েটা নিজেই ভুলে গেছি। এই যে এটা 3 নাম্বারটা, গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক নোড যা বিভিন্ন প্রোটোকলের সাথে সংযুক্ত করে। এর প্রধান কাজ ডাটা রাইট করা এবং সঠিক লোকেশনে। আচ্ছা, এটা হচ্ছে গেটওয়ে। এ প্রধানত প্রসেস করে ডেটাটা রাইট করে। কি করে? রাইট করে। পরে ডাটা রাইট করে প্রথমে, এইখান থেকে আবার পড়ি। এর প্রধান কাজ ডাটা রাইট করা এবং সঠিক লোকেশনে পাঠানো। যেমন ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান, তারপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, প্যান, পার্সোনাল নেটওয়ার্ক ইত্যাদি হলো নেটওয়ার্ক গেটওয়ের উদাহরণ। মানে এইগুলো ব্যবহার করে সে ডাটাগুলো কি করে, কি কই গেল হচ্ছে প্রোটোকলের সাথে সংযুক্ত করে। এর প্রধান কাজ ডাটা রাইট করা এবং সঠিক লোকেশনে পাঠানো। কার মাধ্যমে পাঠায়? এই যে এগুলোর মাধ্যমে পাঠায়। ওকে, এখানে আরও কিছু উদাহরণ হইতে পারতো, আমি সঠিক জানি না, মানে গেটওয়েটা একটু আমার আনসলভড বিষয়। ওকে, বাট এমনিতে গেটওয়ে তো আমরা চিনি, ব্রিজ, সুইচ, গেটওয়ে পড়ছি না, তো ওই টাইপের একটা কিছু ধরে নেওয়ার আপাতত জাস্ট এতটুকুই। ও বিভিন্ন প্রোটোকল সিলেক্ট করতে পারে বা ডাটা রাইট করে কোন লোকেশনে পাঠাইতে হবে, এই কাজটা করে গেটওয়ে। দ্যাটস ইট। তারপরে কি আছে? এই যে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন তো বললাম, এটা আইওটি সিস্টেমের ব্যবহারকারী মুখী অংশ। এটি ব্যবহারকারীদের আইওটি ডিভাইসের সাথে ইন্টারফেস করতে এবং ডাটা অ্যাক্সেস করার সুবিধা প্রদান করে, যেমন মোবাইল অ্যাপ, ওয়েব ড্যাশবোর্ড ইত্যাদি। ওকে, প্রসেসরের কাজ কি জানো, সেন্সরের কাজ কি জানো, তো আর তেমন কিছু হাই হুতাশ করার মতো এখানে নাই। কি নাই? হাই হুতাশ করার মতো নাই, ঠিক আছে? তো 6 থেকে 10 মধ্যে পর্যন্ত এতটুকু। এই চিত্রগুলো ভালো করে পড়ো এবং সিমিলার পড়াশোনাগুলো একটু ভালো করে করবা। তার সাথে প্রশ্ন যে ওইটাই আসবে বিষয়টা এরকম না, ওই সিমিলার আসলে যাতে লিখতে পারো এই বিষয়গুলো একটু ইনশিওর করিও, নইলে কিন্তু তুমি হচ্ছে দিন শেষে নিজের কাছেই ঠকে যাবা। খালি একদম যে লাইনটা আছে ওই লাইনই মুখস্থ করিও না, বুঝো কি বলছো ওইটাকে, ঠিক আছে? বুঝে লেখার চেষ্টা করো, মনে হয় মুখস্থ করতে হবে না, ঠিক আছে? চিত্রগুলোও সেম, যদি বুঝতে পারো এগুলা তোমার মনে রাখতে হবে না যে এখানে একটা মানুষের মতো ইয়া ছিল, এখানে 3টা ডট ছিল, এরকম করতে হবে না, ঠিক আছে? তুমি সিম্পল জাস্ট বুঝবা এখানে কি বলছে, এখানে আসলে কি কি তুমি বানাবা চিত্র, চিত্র বইয়ে যেটা দিচ্ছে ওটা তুমি কেন লিখবা, ওইটা বুঝে অ্যানালাইসিস করে ওইটা আরো কিভাবে সহজ করে লেখা যায় তুমি ওইটা তোমার নিজের মাথায় সেট করে রাখবা, দেখে শুনে বুঝে শুনে। ওকে, তো এই পর্যন্তই। এই সাবজেক্টটা নিয়ে খুব বেশি হাই হতাশ করার কিছু নেই। আবার বোর্ডটা তো আমাদের খুব বেশি একটা ভালো না, তাই না? আমাদের বেলা কি করছে জানো? ষষ্ঠ অধ্যায় থেকে 3টা রচনামূলক দিছে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা রচনামূলক দিছে। তার মানে দেখো 9 অধ্যায় থেকে একটা দিছে, তার মানে 3টা অধ্যায় থেকে রচনামূলক শেষ, অথচ অধ্যায় 10টা। তারা বাবারা হচ্ছে রচনামূলক মানে দেওয়ার মতো জায়গায় খুঁজে পায়নি। ওকে, তো ওয়াচডগ আছে, তারপর হচ্ছে ইন্টারাপ্ট একটা প্রশ্ন আছে, এগুলো তোমরা দেখবা, ঠিক আছে? ভালো করে পড়বা। মিড রেঞ্জ ইয়াটা আছে, আর্কিটেকচারটা আছে, ওগুলো পড়বা উপরের অধ্যায়গুলোতে। ওকে, তো এই পর্যন্তই। মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড কি জানো, মাইক্রো কন্ট্রোলার বেসড সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ,
খুবই ক্রিটিক্যাল নাম এবং ক্রিটিক্যাল সাবজেক্ট, ঠিক আছে? তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ক্লাসে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো এই বই থেকে অন্ততপক্ষে একটা বা দুইটা প্রোগ্রাম পড়া উচিত আমাদের, যেমন আউটপুটে ডাটা পাঠানোর একটা প্রোগ্রাম, অ্যাসেম্বলি প্রোগ্রাম ব্যবহার করে ষষ্ঠ অধ্যায়ে, আরেকটা হইতে পারে তাপমাত্রা বা আর্দ্রতা ডিটেক্ট করার একটা প্রোগ্রাম। তো প্রোগ্রাম দুটো আমি সলভ করে দিব, কেমন? আজকেই দিব, সমস্যা নেই, একটু পরেই দিব। ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।